আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমাদের আজকের প্রসঙ্গ স্টুডেন্ট ভিসা। কথা বলবো স্টাডি অ্যাব্রোড নিয়ে, যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের যে প্রবলেমগুলো আসে, যেই বিষয়গুলো জানার ফলে তারা সঠিকভাবে সমাধানটি নিতে পারেন, অর্থাৎ ভিসা সাকসেসফুলি করিয়ে আনতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন মাদার কনসালটেন্ট চ্যানেলটি। আমরা আজ কথা বলছি স্টুডেন্ট ভিসা নিয়ে। নেইবারিং কান্ট্রির সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে এমন অনেক অ্যাপ্লিকেন্টস আছেন স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যে অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিং কিংবা এন্ট্রি টু ডেস্টিনেশন কান্ট্রি, এগুলো নিয়ে অনেক জটিলতায় পড়েন। এক অর্থে বলতে গেলে প্রায় অনভিজ্ঞ। এই ইনফরমেশনগুলোর সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল নন। তাই আমাদের আজকের টপিকটি, যারা নিজেরা প্রসেস করতে চাচ্ছেন কিংবা নিজেরা প্রসেস করতে চাচ্ছেন না কিন্তু সিদ্ধান্তটি সঠিক নেওয়ার জন্য হলেও আজকের ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ। আশা করছি সাথেই থাকবেন। যারা আমাদের কনসালটেন্টের রেগুলার ভিউয়ার্স, তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে, তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে স্বাগত। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা পুরো প্রসিডিউরটিকে 4টে স্টেপে ভাগ করছি, এবং সেই ধাপগুলো কি কি সেটি পরপর জেনে নেব এবং সেটি কেন গুরুত্বপূর্ণ সেগুলোও বলব। মূলত একটি স্টুডেন্ট ভিসা যেতে গিয়ে অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিং, এই দুটি বিষয়কে দেখে থাকি আমরা, কিন্তু এর মাঝে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। আমাদের ডেস্টিনেশন কান্ট্রিতে পৌঁছানোর জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, আমরা যদি পিছন থেকে একটু সামনের দিকে আসি, তাহলে দেখবো আমরা ভিসা পেতে চাই, আমরা সঠিকভাবে পৌঁছতে চাই, কিন্তু তার আগে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা জানি না বা জানার প্রয়োজন মনে করি না কিংবা অতটা গুরুত্ব দিয়ে ভাবিও না। তাই আজকের বিষয়টি সেই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথম স্টেপটিতে আমাদের কি আসছে? প্রথম স্টেপটিতে আসছে কি পড়তে যাব, সেটি হচ্ছে সিলেকশন। সেই সিলেকশন ক্রাইটেরিয়াতে 3টি বিষয় চলে আসছে। কি পড়তে যাব, অর্থাৎ কোন সাবজেক্টে পড়তে যাব, কোন ইউনিভার্সিটিতে যাব এবং কোন দেশে যাব। এই 3টি বিষয় কিন্তু একটি অ্যাডমিশন প্রক্রিয়া থেকে শুরু করে বিশেষ করে ভিসা অ্যারেঞ্জ করা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ এর মাঝে অনেক কিছু বিষয় জড়িয়ে আছে। সেই জড়ানো বিষয়গুলো কি, সেগুলোর প্রথম সেটি হচ্ছে সিলেকশনটি যদি আমি সঠিক না করি, রিফিউজালটি অবশ্যম্ভাবী। যেমন আমার প্রিভিয়াস এডুকেশন কি আছে সেই রিলেভেন্ট একটি কোর্স আমি নিতে চাই। ধরে নিলাম ব্যাচেলার প্রোগ্রাম করে ফেলেছি আমি, এবং ব্যাচেলার প্রোগ্রাম করে মাস্টার্স করতে যাচ্ছি। মাস্টার্স শব্দটির মানে হচ্ছে একটা স্পেশালাইজেশন। ফর এক্সাম্পল, আমরা যদি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে যেটি অ্যাভেলেবল এবং অহরহ ক্যান্ডিডেটরা আছেন, তাদের মাঝে আমরা এই মুহূর্তে ডিজিটাল কমিউনিকেশন নিয়ে একটি সাবজেক্ট দেখতে পাই, সেটি হচ্ছে মাস্টার্স করতে চাচ্ছি, অর্থাৎ ওই ডিজিটাল কমিউনিকেশনের উপর আপনি স্পেশালাইজড হতে যেতে চাচ্ছেন। সেই সিলেকশন ক্রাইটেরিয়া এটি একটি দিক, অর্থাৎ সিলেক্ট করবো আমি কোন সাবজেক্টটি। তাহলে প্রথমত দেখা গেল আমার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রিটি যা আছে, অর্থাৎ ব্যাচেলারটি আমি যেটিতে করেছি সেটির থেকে যে কোনো একটা টপিক নিয়ে সেই টপিকটির উপর স্পেশালাইজড হওয়া, অর্থাৎ মাস্টার্স করা, এটি একটি বিষয়। এই ক্ষেত্রে আরো অন্যান্য বিষয় আছে, পিজিডি বা মাস্টার্স ছাড়া রিসার্চ বেসড বা টপ প্রোগ্রাম, এগুলো নিয়ে আলাদা আরেকটা টপিকে হয়তো কথা বলা যেতে পারে। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করে রাখতে পারেন। এবং ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় অবশ্যই স্পষ্ট করতে চাই, আজকের যে টপিকটি সেটি মাস্টার্স প্রোগ্রাম করতে যেতে চাচ্ছেন তাদের জন্য বেশি প্রযোজ্য হবে বলে আমরা মনে করছি। সো সেক্ষেত্রে সাবজেক্ট সিলেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবজেক্ট সিলেকশন, এই যে ব্যাপারটি, যে প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রিটি কেমন আছে, রিলেভেন্ট একটি কোর্স নেব, এটি একটি কমন বিষয়। কিন্তু আরো একটি বিষয় আছে, ব্যাচেলারটি যে কোনো একটি কোর্স থেকে করেছি, বর্তমানে আমি যে জবটি করছি, আমার জবের প্রসপেক্ট যে বিষয়টি, সেটি কিসের উপর নির্ভর করছে, আমি কি কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি নিজেকে দেখতে চাই, প্রেজেন্ট সিচুয়েশনটি কি, সময়ের দাবিটি কি, আমার পছন্দটি কি, আমি আসলে কোন সাবজেক্টে পড়তে ভালোবাসি। অর্থাৎ প্রিভিয়াস টপিকটি একটি কোর্সে হলেও সম্পূর্ণ ডিফারেন্ট ক্যাটাগরিতেও মাস্টার্স করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়গুলো, যুক্তিসঙ্গত বিষয়গুলো আপনাকে কভার লেটার তথা পারপাস অফ স্টেটমেন্ট যেটি আছে সেটিকে সুন্দর করে বোঝাতে হবে, অর্থাৎ আপনার এরিয়া অফ ইন্টেনশনটি বোঝাতে হবে। ভিউয়ার্স, লক্ষ্য করে থাকবেন, সমস্ত বিষয়গুলো আমাদের ভিসা হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে, এই বিষয়টার দিকেই ফোকাস যাচ্ছে। তাহলে প্রথমে আমি যে সাবজেক্টটি সিলেক্ট করছি সেটিও কিন্তু ভিসা হওয়া না হওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেক্সট আমার ইউনিভার্সিটির ব্যাপারটিও আমাদেরকে দেখতে হবে। পাবলিক প্রাইভেট এটাও খুব একটা ম্যাটার করে না, তবে তার থেকে বেশি ম্যাটার করে এটা কতটা রিকগনাইজড,
ভালো কোনো ইউনিভার্সিটি, এই বিষয়গুলো কিন্তু খুবই ম্যাটার করে। তার ছাড়া আছে বাজেটের বিষয়, অর্থাৎ আমার ফ্যামিলি আমাকে কতটা খরচ করিয়ে পড়াতে পারবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমার কান্ট্রি সিলেকশনের ব্যাপারটি চলে আসে এবং ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারটি চলে আসে। ধরে নেওয়া যাক এই মুহূর্তে আমরা কথা বলছি রোমানিয়ার কথা। আমরা যদি বাজেটের কথায় আসি, পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যদি পড়াশোনা করতে চাই, ইয়ারলি টিউশন ফি 1800 থেকে 2000-3000 ইউরোর মাঝে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যখন প্রাইভেটে চলে যাচ্ছি এটা প্রায় ডাবল হয়ে যাচ্ছে। তাহলে সাবজেক্ট সিলেকশন এবং ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু একটি বিষয় চলে আসে যে আমার প্রিভিয়াস হিস্ট্রিটি কি আছে, ইভেন আমার প্রেজেন্ট সিচুয়েশন কি আছে, আমি নিজেকে কিভাবে দেখতে চাই অদূর ভবিষ্যতে, কিংবা বর্তমান ডিমান্ডটি কি, প্রেজেন্ট সিচুয়েশনটি কি, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে এই বিষয়গুলো যে আমি সিলেক্ট করলাম, এটা আমি ভিসা সাবমিশন করতে গিয়ে রিলেভেন্ট ফিল্ডটাকে কি আমি প্রুভ করতে পারবো, সেটাও কিন্তু একটা বিষয়, ওটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমাদের যেটি আসবে সেটি হচ্ছে কান্ট্রি সিলেকশন। আমরা যদিও ইউনিভার্সিটির সাথে একটু কিছুটা হলেও চলে আসে, কারণ কিছু কিছু কান্ট্রি আছে যে এই সাবজেক্টগুলোর জন্য বা এই টপিকগুলোর জন্য যথেষ্ট ভালো, এখানেও কিছু বিষয় আছে। আমরা অ্যাকচুয়ালি ছোটখাটো এই বিষয়গুলোতে অতটা এক্সপ্লেনেশন আজকের এই ভিডিওতে দেব না, আমরা জাস্ট স্টেপগুলো নিয়ে আজকে কথা বলবো। যারা মনে করবেন যে এই টপিকগুলো নিয়ে কথা বলা প্রয়োজন, আপনাদের শোনা প্রয়োজন, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্টস করে রাখতে পারেন। তাহলে আমরা প্রথম সিলেকশন ক্রাইটেরিয়াতে গিয়ে অর্থাৎ সিলেক্ট করে নেব কোন সাবজেক্ট। প্রথম ধাপটি যেটি, সেটি হচ্ছে কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি এবং কোন কান্ট্রি। কান্ট্রির বিষয়ে আরো কিছু বিষয় আসবে আমাদের থার্ড স্টেপে, আপনারা একটু খেয়াল রাখুন। সেকেন্ড স্টেপ যেটি, আমরা সিলেক্ট করে নিলাম যে এই সাবজেক্টগুলো, এই ইউনিভার্সিটি, এই কান্ট্রিগুলোতে আমাদের হবে, কিন্তু এবার আমরা আসবো রিকোয়ার্ড ডকুমেন্টস, অর্থাৎ আমার কাছে যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের এগেইনস্টে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি এলিজিবল ক্রাইটেরিয়াতে পড়ছি কিনা। আমি পছন্দ করলে তো হবে না, ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াতে আমার প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো আসছে কিনা। তো সেটি দেখতে গেলে আমরা যদি মাস্টার্স করতে যাই, তাহলে ব্যাচেলার রেজাল্টই দেখবো কোন ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়ালি কি কি করছে, কারণ কান্ট্রির উপর বেস করে এখানে আইএলটিএস বা পিটি কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির টেস্ট কিন্তু প্রুফ করতে হয় কিছু কান্ট্রিতে। সেখানেও কান্ট্রি সিলেকশনটির ব্যাপারটি কিন্তু খুব ভেরি করছে। আমি চাইলেই হবে না যে আমি এই কান্ট্রিতে যেতে চাই, আমি এই কান্ট্রিতে যেতে পারবো, এরকম না বিষয়টা। আর তার থেকে বড় বিষয়, গুরুত্বপূর্ণ একটি নোট আপনারা রাখতে পারেন, সেটি হচ্ছে ভিসা সাকসেস রেশিও। অনেক সময় ভিসা সাকসেস রেশিও যখন ভালো থাকে, তখন কিন্তু অনেকগুলো বিষয় আসলে ওভারলুক করে যাওয়া হয়। সেকেন্ড স্টেপে রিকোয়ার্ড ডকুমেন্টসে আমরা ডকুমেন্টস রেডি করতে যাব, এবং সেই রিকোয়ার্ড ডকুমেন্টসের মাঝে সবার আগে কি আসে, আমরা মাস্টার্স করতে গেলে ব্যাচেলারের মার্কশিট বা ট্রান্সক্রিপ্টস, পাশাপাশি সার্টিফিকেট প্রোভাইড করতে হয়, সাথে 2 বা 3টে রিকমেন্ডেশন লেটার লাগছে। যদি বর্তমানে আপনি চাকরি করেন, চাকরি থেকে একটি রেফারেন্স, এবং আপনার ইউনিভার্সিটি থেকে 2টি রিকমেন্ডেশন। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে 2টি রিকমেন্ডেশনই যথেষ্ট। তারপর হচ্ছে আপনার পারপাস অফ স্টেটমেন্ট, এমওআই যদি থাকে, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনি যদি ইংলিশে করে থাকেন, সেই সার্টিফিকেটটি প্রোভাইড করতে পারেন। পাশাপাশি আরো একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে স্কলারশিপ বা ওয়েভার পেতে গেলে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থেকে থাকে, সেক্ষেত্রে সেগুলো আপনি প্রোভাইড করে দিতে পারেন। এতে করে আপনার টিউশন ফি বা ওয়েভারে কিছুটা ডিডাকশন চলে আসতে পারে, কিংবা কিছু প্রমোশনাল সাপোর্ট আপনি পেয়ে যেতে পারেন। এটি গেল রেকর্ড ডকুমেন্টস এর ব্যাপার, অর্থাৎ আমি ডকুমেন্টস গুলো রেডি করলাম এবং অ্যাপ্লাই করে দিলাম আমার স্পেসিফিক কান্ট্রিতে, যেটি আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি, যেই ইউনিভার্সিটি বা যে কান্ট্রিতে আমি সিলেক্ট করে ফেলেছি। আমার অ্যাপ্লিকেশন হয়ে গেল, উইদিন 2 to 3 উইকস আমার একটি কন্ডিশনাল লেটার চলে আসবে। আমি কন্ডিশনগুলো ফুলফিল করলাম, মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহের মাঝে আমার অ্যাডমিশন লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার, I-20 কিংবা কাস, যেই কান্ট্রিতে যে নামই রাখা হোক, সেই লেটারটি চলে আসলো। নেক্সট আমরা যাব, এবার আমরা দ্বিতীয় ধাপের কথা অলরেডি বলেছি। আমরা প্রথম ধাপে কি দেখলাম, সিলেকশন, দ্বিতীয় ধাপে রেকর্ড ডকুমেন্টস এন্ড অ্যাপ্লিকেশন, অ্যাডমিশন হলো। এবার আমরা ভিসা সাবমিশনে যাব, অর্থাৎ থার্ড স্টেপে আমরা আছি। থার্ড স্টেপে গিয়ে আমরা ভিসা সাবমিশন করতে যাবো। ভিসা সাবমিশন করতে গিয়ে কি কি ডকুমেন্টস লাগে, ইন্ডিভিজুয়াল মাদার কনসালটেন্টের আপলোডেড বেশ কিছু ভিডিও আছে ইন্ডিভিজুয়াল কান্ট্রির জন্য, সেগুলো আপনারা চাইলে আপনাদের জন্য যে কান্ট্রিটি প্রয়োজনীয় বলে মনে করছেন সেগুলো দেখে নিতে পারেন। এছাড়া যদি কোনো কান্ট্রি সম্বন্ধে আলাদাভাবে জানার থাকে, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্টস করে রাখতে পারেন। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে অবশ্যই আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিও ক্লিপ আপলোড করতে। এবং আমরা থার্ড স্টেপে যে বিষয়টি দেখছি সেটি নিয়ে বলছি। ভিসা সাবমিশনের ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রির চেকলিস্টে বিভিন্ন রকম। সাধারণ জেনারেল ইনফরমেশন গুলো সবারই একরকম, অর্থাৎ অ্যাডমিশন লেটার বা
কাস্ট লেটার বা এই জিনিসগুলো তো অবশ্যই আছে, কিংবা I-20 সেগুলো তো আছে, এবং অন্যান্য বিষয় যেগুলো ফিনান্সিয়াল ম্যাটার। এবার আমরা কিন্তু ওই যে প্রথমে যেটি বলছিলাম যে সিলেকশনের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ম্যাটারটি আছে, সেই ফিনান্সিয়াল ম্যাটারটি টিউশন ফির বিষয়টি শুধু আসছে না, এখানে আপনাকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট বা আনুষঙ্গিক যে বিষয়টি সেটিও দেখতে হবে। অর্থাৎ আমার পরিবার কিভাবে ডকুমেন্টসটি প্রোভাইড করতে পারবে, কিংবা আমি কিভাবে আমার ডকুমেন্টসটি, অর্থাৎ আমি যে করতে পারবো সেই দেশে গিয়ে সেই প্রুফ অফ এভিডেন্সটি আমরা কি দেখতে চাচ্ছে প্রতিষ্ঠান, অর্থাৎ এম্বাসি কি দেখতে চাচ্ছে এবং আমাকে কি দিতে হবে, সেই দেখানো ডকুমেন্টস গুলো আমি কি দিতে পারবো সেই চেক লিস্টে আগে মিলাতে হবে। অর্থাৎ ভিসা সাবমিশনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কান্ট্রির জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কান্ট্রির অলরেডি ভিসা সাবমিশনের চেক লিস্ট সংক্রান্ত বিষয়ে কথা বলেছি, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে এসে আমরা ভিসা সাবমিশন করব, ভিসাটি হয়ে আসলো, এবার লাস্ট স্টেপ যেটি সেটি হচ্ছে ফ্লাইট বা এন্ট্রি টু ডেস্টিনেশন কান্ট্রি। আমরা যে কোনো একটা কান্ট্রিকে সিলেক্ট করেছিলাম, আমরা অ্যাপ্লাই করেছিলাম, আমরা অ্যাডমিশন করেছিলাম, আমরা ভিসা প্রসেস করেছিলাম, আমি ভিসা পেয়ে গিয়েছি, এবার আমরা ফ্লাইটের ব্যাপারটি আসছে। অর্থাৎ এই হচ্ছে 4টি স্টেপ আমরা অলরেডি ফলো করে টোটাল প্রসিডিউর গুলো মেনটেন করে ফেলেছি। এবার আসুন ডেস্টিনেশন কান্ট্রিটিতে যেতে গিয়ে যে রিকোয়ারমেন্টস সহ আলাদা আলাদা বিষয়গুলো ফলো করতে হচ্ছে, এগুলোর বিষয়ে যদি ইন্ডিভিজুয়ালি আপনাদের জানার থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পার্সোনাল প্রোফাইলটি শেয়ার করুন আমাদের ইমেইলের মাধ্যমে। ডেসক্রিপশন বক্সে প্রদত্ত যে ইমেইল আইডিটি আছে সেখানে আপনারা প্রোফাইলটি শেয়ার করে নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই প্রপার কনসাল্টটি পেয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে আমরা আজকে যেটি জেনে নিলাম, আমরা একটু সামারিতে চলে আসবো। আমরা 4টি ধাপে বিষয়গুলোকে ভাগ করছি, এবং সেটি থেকে সামারিতে যেটি বলতে পারি সেটি হচ্ছে প্রথমে আমাকে প্রপার সিলেক্ট করতে হবে, কারণ সাবজেক্ট সিলেকশনের সাথে যদি রিলেভেন্ট কোর্স না থাকে, কিংবা আমার কভার লেটারে যদি আমি প্রপারলি প্রেজেন্ট না করতে পারি, তাহলে এটি ভিসা না হওয়ার জন্য একটি কারণ হতে পারে। আমি যদি এমন একটি কান্ট্রি চুজ করেছিলাম সেই জন্য যে জন্য আমার ফিনান্সিয়াল স্টেটাস বা ব্যাংক স্টেটমেন্ট যেগুলো প্রোভাইড করতে হয় ভিসা সাবমিশনের সময়, সেটি যদি আমার ফ্যামিলি কিংবা আমার পার্সোনাল স্টেটমেন্টে না থাকে, তাহলে সেটি ভিসা হওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। এবং আমার ইউনিভার্সিটি সিলেকশনটি যদি ভুল হয়, অর্থাৎ আমি যদি একটি একেবারে অপরিচিত আননোন একটি ইউনিভার্সিটিকে সিলেক্ট করি বা কলেজকে সিলেক্ট করি, যেটিতে কখনো কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যায়নি বা গিয়ে থাকলেও এটি রিপুটেশন অত ভালো নয়, কিংবা এটি একটি ব্ল্যাকলিস্টেড ইউনিভার্সিটি, সেক্ষেত্রেও কিন্তু রেজেকশন হতে পারে। তাহলে প্রথম ধাপটি কতটা গুরুত্বপূর্ণ ভিসা হওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু আমরা সহজেই বুঝে নিয়েছি। সেকেন্ড যে ধাপটি, যেটি আমরা রিগার্ড ডকুমেন্টসের কথা বলছি, ডকুমেন্টস গুলো যদি প্রপারলি আমরা সাবমিট করতে না পারি, তাহলে কিন্তু অ্যাডমিশনটি হয়ে আসছে না, কিংবা যদি বা কোনোভাবে অ্যাডমিশনটি হয়ে গেল, ভিসা সাবমিশনটি কিন্তু করতে গিয়ে সাকসেসফুল ভিসা হলো না, রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ শেষ পর্যন্ত তৃতীয় ধাপটি এসে আটকে যাবে। আর তৃতীয় ধাপটি না হলে তো ফ্লাইট বা ডেস্টিনেশন কান্ট্রি এন্ট্রিটা আসতেই পারে না, তাই তো? তাহলে সহজেই বোঝা যাচ্ছে এই 4টি স্টেপ থেকে আপনারা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরগুলো সম্বন্ধে আশা করি একটি ট্রান্সপারেন্ট ধারণা পেয়েছেন, এবং আপনারা নিজেরা প্রসেস করতে গিয়ে আমাদের আজকের এই টপিকটি আপনাদের উপকারে অবশ্যই আসবে। যারা নিজেরা করতে পারছেন না, তারপরেও কারো দ্বারস্থ হচ্ছেন, তারাও সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো টপিকে নতুন কিছু জিনিস জানতে চাইলে অবশ্যই